হ্যালো স্টুডেন্টস, আমি কুনাল স্যার এনলার্নিং হিস্ট্রি থেকে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের প্রত্যেক ছাত্রছাত্রীকে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে স্বাগত জানাচ্ছি। আশা করছি এই অত্যাধিক গরমে তোমরা প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো। ইতিমধ্যে তোমাদের থার্ড সেমিস্টারের পরীক্ষা শেষ হয়ে গেছে এবং ফোর্থ সেমিস্টার শুরু হতে চলেছে। এরই মধ্যে আজকে আমরা আলোচনা করব তোমাদের আগামী যে ফোর্থ সেমিস্টার পরীক্ষা হতে চলেছে সেই পরীক্ষার সিলেবাস সম্পর্কে। কেমন এই সিলেবাসটি, এই সিলেবাসের প্রকরণটি ঠিক কেমন, সেই নিয়ে আজকের এই ভিডিওটি। তবে ভিডিওটি শুরু করার আগে একটি কথা বলবো, তোমরা অনেকেই আছো, বিশেষ করে মেয়েরা বর্তমান দিনে একটু ক্লে জুয়েলারি আর বিভিন্ন রকম হ্যান্ডমেড জুয়েলারি পরতে ভালোবাসো। আবার অনেকেরই পরিবারে তোমাদের বিয়ে বা বিভিন্ন রকম অনুষ্ঠানেতে বিভিন্ন হাতে তৈরি জিনিসকে তোমরা প্রাধান্য দাও। যদি এরকম কোনো নিড তোমাদের থেকে থাকে, যদি এরকম কোনো প্রয়োজন তোমাদের থেকে থাকে, তাহলে অবশ্যই তোমরা যোগাযোগ করো রং তৈরির সাথে। ডিটেলস লিঙ্ক আমি তোমাদের ডেসক্রিপশানে দিয়ে রাখবো। বর্ধমান ইউনিভার্সিটির যে সিলেবাস ফোর্থ সেমিস্টার ইতিহাসের, সেটা শুরু করার আগে যে কয়েকটি বিষয় তোমাদের জানতে হবে, সেটি হচ্ছে তোমাদের ফোর্থ সেমিস্টারে এবারে তোমাদের মোট পেপার সংখ্যা 6টি। সেই 6টি পেপারের মধ্যে তোমাদের যারা 4 ইয়ার্স পড়ছো, থার্ড ইয়ার্স পড়ছো, তাদের জন্য একটু এদিক ওদিক হবে, তাই বিষয়গুলো একটু শুনে নেবে তোমরা প্রত্যেককে। যারা তোমরা 4 ইয়ার্স আছো তাদের জন্য বলছি, তোমাদের 3টে মেজর পেপার নিতে হবে এবং 2টো মাইনর পেপার নিতে হবে, একটি এইসি নিতে হবে। 3টে মেজর পেপারেরই টোটাল মার্কস 75, 60 থিওরি আর 15 ইন্টারনাল। আর যে দুটো মাইনর নেবে সেই দুটো মাইনরেরও টোটাল মার্কস 75, থিওরি 60 আর ইন্টারনাল 15। একটা এইসি সাবজেক্ট নিতে হবে। এইসি সাবজেক্টের ক্ষেত্রে টোটাল মার্কস 50, 40 মার্কসের থিওরি, 10 মার্কসের ইন্টারনাল। তোমাদের যারা 4 ইয়ার্সে পড়েছো তারা ফার্স্ট এবং সেকেন্ড সেমিস্টারে আলাদা আলাদা মাইনর সাবজেক্ট নিয়েছিলে, ইতিহাসের বদলে অন্য কিছু, মানে ইতিহাসও তোমরা নিতে পারবে না যেহেতু তোমরা ইতিহাস অনার্সের ছাত্রছাত্রী। তাদেরকে সেই ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টারে যে দুটি পেপার নিয়েছিলে মাইনরে, সেই দুটি পেপারকে আবারও ফিরিয়ে আনতে হবে এই ফোর্থ সেমিস্টারে এসে, এবং সেই দুটি কোর্স তোমাদেরকে নিয়ে আসতে হবে মাইনরে। কিন্তু যারা থার্ড ইয়ার্সে, তারা ফার্স্ট এবং সেকেন্ড সেমিস্টার একটাই সাবজেক্ট পড়েছিলে, তাদের ক্ষেত্রে ব্যাপারটা একটু আলাদা হবে। তোমাদেরও 3টে ইতিহাসের মেজর থাকবে, আবার ডিএসসিও বলতে পারে। তোমাদের সিলেবাসে দুটো কথাই উল্লেখ করা আছে, মেজর অর ডিএসই। তোমাদেরকে একটি মাইনর পেপার নিতে হবে, যার দুটি পেপার তোমাদের এই সেমিস্টারেই পড়তে হবে। উদাহরণস্বরূপ আমি ধরে নিলাম তোমরা মাইনরে বাংলা নিলে থার্ড ইয়ারের স্টুডেন্টরা, তোমাদের তাহলে বাংলারই দুটো পেপার নিতে হবে মাইনর 1 এবং মাইনর 2 হিসাবে ফোর্থ সেমিস্টারে। অর্থাৎ তোমাদের মোট পরীক্ষা দিতে হবে 425 নাম্বারের। এবার দেখে নেওয়া যাক তোমাদের মেজর 1 অর্থাৎ ফোর্থ সেমিস্টারে মেজর 1 কি কি আছে। তোমাদের মেজর 1-এ আলোচনা করা হচ্ছে হিস্ট্রি অফ ইন্ডিয়া 550 সি টু 1206 সি, অনেকে 12006 সিও বলতে পারো। এখানে আমরা কি দেখব, এখানে তোমরা তো জানোই তোমাদের সিলেবাস প্রতিটা মেজর পেপারই 5টে ইউনিটে ভাগ করা হয়। তোমাদের এই পেপারের ক্ষেত্রেও সেটা আলাদা কিছু নয়, তোমাদের 5টে ইউনিটই তোমাদের সিলেবাসকে ভাগ করা হয়েছে। প্রথম ইউনিটে তোমরা কি দেখবে, প্রথম ইউনিটে তোমরা দেখছো পোস্ট গুপ্তা এজ অর্থাৎ গুপ্ত যুগের পরবর্তী সময়, কিভাবে গুপ্ত যুগ নিঃশেষ হয়ে যাচ্ছে, ডিক্লাইন অফ দ্য গুপ্তা পাওয়ার, হুনা ইনভেনশন অ্যান্ড ইটস ইম্প্যাক্ট অর্থাৎ কিভাবে হুনেদের অনুপ্রবেশ ঘটছে এবং তার প্রভাবটা কি, পুষ্যভূতি বংশ বা পুষ্যভূতি ডাইনেস্টি ইংরেজিতে বললে, হর্ষবর্ধনা, কনকোয়েস্ট অফ হর্ষ, অর্থাৎ তোমরা হর্ষবর্ধনের সময়কাল সম্পর্কে পড়বে ইউনিট 1 থেকে। অর্থাৎ এই কটা জিনিস তোমাদের ইউনিট 1-এ ছিল। ইউনিট 2-এ কি আছে, এমার্জেন্স অফ রিজিওনাল পাওয়ার্স, অর্থাৎ তোমাদের যেটা আঞ্চলিক শক্তি যেগুলো, তার উদ্ভব, অরিজিন অফ রাজপুতস, দ্য প্রতিহার্স, দ্য চালুক্য অফ বাতাপি,
বাতাপি বংশের উত্থান দেখবে, প্রতিহার বংশের উত্থান দেখবে, রাজপুতদের উত্থান দেখবে, চালুক্য বংশের উত্থান দেখবে। এই চালুক্যদের সময়ে তোমার অ্যাডমিনিস্ট্রেশন কেমন ছিল, সেই সময় সভ্যতা কেমন ছিল, রাষ্ট্রকূটদের সময় সভ্যতা কেমন ছিল, পল্লব আমলে আর্ট আর্কিটেকচার কেমন ছিল, এটাই তোমাদের ইউনিট 2 এর অংশ। ইউনিট 3 যদি তোমরা দেখো তাহলে তোমরা দেখবে হিস্ট্রি অফ বেঙ্গল, অর্থাৎ এখানে আমরা বাংলার ইতিহাস জানতে পারবো, শশাঙ্কের কথা জানতে পারবো, শশাঙ্কের পরে বাংলাতে কি হলো সেটা জানতে পারবো, পাল আমল সম্পর্কে জানতে পারবো, এবং সেনেদের উত্থান, সেনেদের শাসন ব্যবস্থা, সেন শাসনের কি কি প্রভাব বাংলাতে পড়েছিল সেগুলো জানতে পারবো। ইউনিট 4 এ আমরা জানতে পারবো ফরেন ইনভেনশন, অর্থাৎ বৈদেশিক আক্রমণের কথা জানতে পারবো। সিন্ধু প্রদেশে কিভাবে আরবদের আক্রমণ হলো, সুলতান মাহমুদ, মোহাম্মদ ঘুরি, বখতিয়ার খিলজি এরা কিভাবে বাংলা তথা গোটা ভারতবর্ষেতে আক্রমণ করেছিল এবং বাংলা দখল করেছিল, সেগুলোর কথা আমরা ইউনিট 4 এ জানতে পারবো। ইউনিট 5 এ আমরা কি দেখতে পাবো, দ্য কনকোয়েস্ট অফ বেঙ্গল বাই বখতিয়ার খিলজি, ইকোনমি অ্যান্ড দ্য কালচার মিডিয়াভেল ইন্ডিয়া, অর্থাৎ বাংলায় বখতিয়ার খিলজি যে জয়লাভ করেছিল তারপর ভারতবর্ষের সংস্কৃতি অর্থনৈতিক অবস্থা কেমন হয়েছিল সেটা নিয়ে আমরা আলোচনা করব। এছাড়া আমরা এই সময় দেখতে পাবো যে সামন্ততান্ত্রিক একটি শহুরে ব্যবস্থা, সেই সময়কার ব্যবসা বাণিজ্যে কি উন্নতি হয়েছিল, সেই সময় কেমনভাবে যে স্থানীয় ভাষা যেমন বাংলা হতে পারে, সেটা অন্য আরও যেসব ভাষাগুলো উর্দু হতে পারে, তেলেগু হতে পারে, এই ভাষাগুলো রিজিওনাল যে ল্যাঙ্গুয়েজ সেগুলোর উত্থান কীভাবে হচ্ছে, এবং এই ল্যাঙ্গুয়েজের দ্বারা লেখা, এই বাংলা রিজিওনাল ল্যাঙ্গুয়েজগুলোর দ্বারা লেখা যে লিটারেচার তার কি কি প্রভাব পড়ছে সেটাও আমরা দেখব। এছাড়া এই সময় কোন কোন ধরনের শিল্পকলার বিকাশ ঘটেছিল, ভাস্কর্যের বিকাশ ঘটেছিল, স্থাপত্যের বিকাশ ঘটেছিল, চিত্রশিল্পের বিকাশ ঘটেছিল, সেগুলো আমরা আলোচনা করব। এই ছিল তোমাদের মেজর 1। এবার আমরা আলোচনা করব মেজর 2। মেজর 2টাও তোমরা বুঝতেই পেরেছো যে এটা তোমাদের 1206 ঢুকে গেছে, অর্থাৎ এটা আমাদের সুলতানি পিরিয়ডে চলে এসছে। আমরা সুলতানি পিরিয়ডে আমরা এখানে আলোচনা করছি ইন্ডিয়া আন্ডার দিল্লি সুলতানের, দিল্লি সুলতানের আমলে ভারতবর্ষের অবস্থান। আমরা ইউনিট 1 এ কী কী দেখবো, প্রথমে এরও 5টা ইউনিট, এটা নতুন করে বলার কিছু নেই। আমরা ইউনিট 1 এ কী কী দেখবো, আমরা ইউনিট 1 এ দেখবো ফাউন্ডেশন অফ দিল্লি সুলতানেত, সোর্স, বিগিনিং অফ দ্য দিল্লি সুলতানেত এরা, অর্থাৎ কোন কোন জায়গা থেকে আমরা দিল্লি সুলতান সম্পর্কে জানতে পারি, সোর্সটা কি, সেটা হতে পারে কোনো লিপি, হতে পারে কোনো বই, সেই সোর্সটা কি, মুদ্রা হতে পারে, স্থাপত্য ভাস্কর্য হতে পারে, সেই সোর্সগুলো সম্পর্কে আমরা প্রথমে জানবো। এছাড়া আমরা এখানে জানতে পারবো শুরুর দিকের যে সুলতানি শাসক, যে সুলতান তাদের কথা, যেমন হচ্ছে কুতুবউদ্দিন আইবক, ইলতুৎমিশ, রাজিয়া। এছাড়া আমরা জানতে পারবো বলবন ট্রেড, কমার্স, কালচার, আর্ট, আর্কিটেকচার আর লিটারেচার, অর্থাৎ বলবন আমলে যে ব্যবসা বাণিজ্য, শিল্প সংস্কৃতি, স্থাপত্য ভাস্কর্য, সাহিত্য, এগুলো সম্পর্কে আমরা জানতে পারবো। ইউনিট 2 তে আমরা কি দেখছি, খলজি রেভলিউশন, আলাউদ্দিন খলজি, রেভিনিউ অ্যান্ড দ্য ফিনান্সিয়াল পলিসি, প্রাইস কন্ট্রোল সিস্টেম, অর্থাৎ আলাউদ্দিন খলজির যেসব তিনি করেছিলেন, অর্থাৎ রাজস্ব সংস্কার নীতি বা মূল্যবৃদ্ধির হারকে কন্ট্রোল করেছিলেন, সেগুলো সম্পর্কে আমরা জানবো। ইউনিট 3 তে আমরা কি দেখতে পারবো, তুগলকেরা দেখতে পাবো, সেখানে গিয়াসউদ্দিন তুগলকের কথা পড়বো, মোহাম্মদ বিন তুগলকের কথা পড়বো, ফিরোজ শাহ তুগলকের কথা পড়বো। এছাড়াও আমরা সৈয়দ বংশ, লোদি বংশ এবং তাদের যে পতনের কারণ, দিল্লি সুলতানের যে শেষ হয়ে যাওয়া, পতন হয়ে যাওয়া, সেই দিকটাও আমরা পড়বো। ইউনিট 4 এ চলে যাবো। এরপর ইউনিট 4 এ আমরা দেখবো যে এই সময়ে যে দিল্লি সুলতানের যে সময়কাল, অর্থাৎ এই 1206 থেকে 1526, এই সময়কালে ভারতবর্ষের সমাজ কেমন ছিল, অর্থনৈতিক অবস্থা কেমন ছিল। এছাড়া এই সময় দুটি বড় ধর্মীয় মুভমেন্ট হয়েছিল বা আন্দোলন হয়েছিল, সেই আন্দোলনগুলোর কথা জানতে পারবো, একটা ভক্তি মুভমেন্ট, একটা সুফি মুভমেন্ট, এইগুলোর কথাও আমরা ইউনিট 4 থেকে জানতে পারবো, তোমাদের এই সিলেবাসের অংশ। এরপর আমরা ইউনিট 5 এ চলে যাব। ইউনিট 5 এ যখন যাব তখন দেখবো আমরা রিজিওনাল পলিটিক্যাল স্ট্রাকচার, এমার্জেন্স অফ প্রভিশনাল ডাইনেস্টি, বাহামনিজ, বিজয়নগর অ্যান্ড বেঙ্গল, অর্থাৎ দিল্লি সুলতানেতের প্রভাব অবশ্যই ছিল, এরপরেও যে রিজিওনাল পাওয়ারগুলো উঠে এসেছিল বাংলাতে, বাহামনিতে, বিজয়নগর সাম্রাজ্যতে, সেগুলো কথা জানতে পারবো, তাদের আর্ট, আর্কিটেকচার, লিটারেচার, এগুলো সম্পর্কে আমরা জানতে পারবো। আর সবশেষে তোমাদের মেজর 3। মেজর 3 তে তোমাদের থাকছে রাইস অফ দ্য মডার্ন ওয়েস্ট, 15th সেঞ্চুরি টু 16th সেঞ্চুরি। এটা তোমাদের ইউরোপের পেপার, অর্থাৎ আধুনিক যে ইউরোপ তার উত্থানটা এখানে দেওয়া আছে। তোমরা আগের সেমিস্টারে মধ্যযুগের ইউরোপটা পড়েছো, এখানে আধুনিক যে ইউরোপের শুরু, সেই শুরুর সময়কালের কথা এখানে আলোচনা করা হচ্ছে। আমরা যখন এটা শুরু করব, তোমাদের আগের সিলেবাসের শেষ থেকে এটা শুরু হচ্ছে। ইউনিট 1 এ আমরা দেখছি ট্রানজিশন ফ্রম ফিউডালিজম টু ক্যাপিটালিজম,
আমরা আগের সেমিস্টারে পড়েছিল সামন্ততন্ত্রের কথা, সেই সামন্ততন্ত্র থেকে ধনতন্ত্র বা পুঁজিবাদের যে উত্থান সেটা আমরা পড়বো ইস্যু অ্যান্ড ডিবেটস। এখানে একটা ঐতিহাসিক বিতর্ক আছে, সেই ঐতিহাসিক বিতর্কটা পড়বো আমরা এখানে, কি কি কারণে বিতর্ক সেটা নিয়েও আমরা আলোচনা করব। এছাড়া এই সময়কার অর্থনীতি কেমন ছিল, ব্যবসা বাণিজ্য কি হতো, মানে কোন কোন জিনিসকে কেন্দ্র করে ব্যবসা বাণিজ্য গড়ে উঠেছিল, কিভাবে শহরগুলো গড়ে উঠেছিল, শহরের লাইফটা কেমন ছিল, লাইফস্টাইল কেমন ছিল, সেগুলো নিয়ে আমরা জানবো। ইউনিট 2-তে চলে যাব। ইউনিট 2-তে গিয়ে আমরা দেখব এজ অফ জিওগ্রাফিক্যাল এক্সপ্লোরেশন, অর্থাৎ ভৌগোলিক অভিযানের যুগ। এখানে আমরা দেখব যে কোন কোন ব্যাপারগুলো কাজ করেছিল ভৌগোলিক অভিযান করার জন্য, কোথায় কোথায় ভৌগোলিক অভিযান করেছিল, বা কোন কোন দেশ ভৌগোলিক অভিযানে আগে নাম লিখিয়েছিল, কোন কোন দেশ পরে এসে ভৌগোলিক অভিযান শুরু করেছিল, কেনই ভৌগোলিক অভিযান হয়েছিল সেটা জানতে পারবো। এবং এখানে একটি কড়া সত্য থাকবে ইউনিট 2-তে, সেটা হচ্ছে আফ্রিকান স্লেভসের কথা, অর্থাৎ যাদেরকে বিক্রি পর্যন্ত করেছে ইউরোপীয় শক্তিবর্গ, সেই আফ্রিকান স্লেভসদের কথাও আমরা ইউনিট 2 থেকেই জানতে পারবো। ইউনিট 3-তে রেনেসাঁস ও রিফর্মস, বুঝতেই পারছো বিষয়টা, যে নবজাগরণ ঘটছে, রিফরমেশন হচ্ছে, কি কি রিফরমেশন হলো, কেন রেনেসাঁস বলা হচ্ছে বিষয়টিকে, সেটাই হচ্ছে এই চ্যাপ্টারের আলোচনার বিষয়। সেখানে আমরা দেখব যে হিউম্যানিজম ইন ইউরোপ, অর্থাৎ মানবতাবাদের উদ্ভবটা দেখতে পাবো। ইতালিতে কিভাবে প্রথম রেনেসাঁস হয়েছিল বা কেন ইতালিতেই প্রথম রেনেসাঁস হয়েছিল সেটা আমরা এখান থেকে জানতে পারবো। এছাড়াও এই সময়কার আর্ট, আর্কিটেকচার, অর্থাৎ শিল্পকলা, স্থাপত্য, ভাস্কর্য, চিত্রকলা, সাহিত্য চর্চা, এবং কিভাবে এই নবজাগরণ ইউরোপের ইতালি থেকে অন্যান্য দেশেও ছড়িয়ে পড়লো, সেটাও তোমাদের এই সিলেবাসেরই অংশ। এরপর আমরা ইউনিট 4 আলোচনা করব। ইউনিট 4-এ দেখা যাচ্ছে ইকোনমিক ডেভেলপমেন্ট অফ 16th সেঞ্চুরি, অর্থাৎ যে অর্থনৈতিক উন্নতি 16শো শতকে হয়েছিল তার কথা জানতে পারছি। সেখানে আমরা দেখছি যে কিভাবে তোমাদের ইকোনমিক ব্যালেন্সটা শিফট করে যাচ্ছে, অর্থাৎ একটা সময় যেটা নিয়ে ভাবনা চিন্তা চলতো সেই জায়গা থেকে মানুষ অন্যরকমভাবে ভাবনা চিন্তা করছে, ট্রেডের দিকে বেশি মন দিচ্ছে, ব্যবসা বাণিজ্যের দিকে বেশি ফোকাসড হয়ে যাচ্ছে, কিভাবে মূল্য বিপ্লব হচ্ছে, কিভাবে ইন্ডাস্ট্রি গ্রো করছে এবং তার ইম্প্যাক্ট কি হচ্ছে, সেগুলো সম্পর্কে আমরা এই চ্যাপ্টারে আলোচনা করব। ইউনিট 5-এ আমরা কি দেখব, এমার্জেন্স অফ ইউরোপিয়ান স্টেট সিস্টেম, স্পেন, ফ্রান্স, ইংল্যান্ড। এই যে তিনটে জায়গার কথা বললাম, স্পেন, ফ্রান্স এবং ইংল্যান্ড, এদের উত্থান, এদের বড় শক্তি হয়ে ওঠার গল্পটা, এটা আমরা ইউনিট 5 আলোচনা করব। এই ছিল তোমাদের সেমিস্টার 4-এর নেপ 2020 অনুসারে 3টে মেজর পেপারের সিলেবাস। ফোর্থ সেমিস্টারের ব্যাচ শুরু হয়েছে 19/5/2025 থেকে। যে সকল ছাত্রছাত্রী ফোর্থ সেমিস্টারে টিউশন খুঁজছো এবং তোমাদের মনে হচ্ছে যে আমরা কুণাল স্যারের সাথে যোগাযোগ করে স্যারের কাছে পড়তে যেতে পারি, তাহলে অবশ্যই যোগাযোগ করো। ডেসক্রিপশানে আমার কন্ট্যাক্ট ডিটেলস দেওয়া থাকবে। এই ছিল আজকের ভিডিও। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করবে, কমেন্ট করবে এবং বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখছো পেজটিকে ফলো করতে ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকের মতো এইটুকুই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। নমস্কার।